ডাইরেক্ট মারে লই আগে এক গ্লাস ডাইরেক্ট খাবা দেখি কি অবস্থা আস্তে 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 সুবহানাল্লাহ তুই তো ইজ্জত মারবা না না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। নির্ঘুম রাতের পর সুন্দর একটি সকাল, এই কথাটির সঙ্গে আমি প্রায় সম্পৃক্ততা ঘোষণা করি। আপনারা জানেন যে আমি রাত জেগে কাজ করতে পছন্দ করি, আর প্রতি মাসের একটি শুক্রবার সারা রাত কাজের পরে ফজরের পরেই বেরিয়ে পড়ি আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে ভালোভাবে উপভোগ করতে। আর এই মুহূর্তে আমার সঙ্গে আমার কয়েকজন ভাই আছে, আর আমরা রাজশাহী পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন পিছনে কুয়াশাচ্ছন্ন সকাল। ফজরের পরপরই এই দৃশ্যটা আসলেই সচক্ষে না দেখলে অনুভব করা যায় না যে আল্লাহর সকালটা কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ, কখনো যদি মনে হয় যে দিনটি খারাপ গেছে, তা আমার জীবনে এরকম সময় গেছে যে আমি ফজরের নামাজ কখনো কাজা হয়ে গেছে, আর বাইরে বের হওয়ার পরে আমি মানসিক শান্তি থেকে একেবারেই দূরে অবস্থান করেছি সারাদিন। আর ফজরের নামাজ পড়ে বাইরে বেরিয়ে পড়া আর আল্লাহর অনুগ্রহ তালাশ করা, এটা আসলেই অন্য রকম একটি ইমেজের ব্যাপার। যারা আসলে নামাজের সঙ্গে অভ্যস্ত তারা এই বিষয়টি অবলোকন করতে পারবেন। আজকে আমরা যাব রাজশাহীর পুঠিয়া অঞ্চলে, গ্রাম অঞ্চলে, এবং খেজুরের রস খাবো। আমাদের কয়েকজন ভাই আছে, আপনাদের সাথে পরিচয় করানো ছিল। প্রথমে আছে আমির হামজা, তারপরে আছে মোহাম্মদ ইলিয়াস ভাই, প্রবাস জীবনে ছিল দীর্ঘদিন সৌদি আরবে। তারপরে আমার বাম পাশে আছে জনি ভাই, সেও ছিল প্রবাস জীবনে। তারপরে আছে জীবন মজুমদার, সে একজন প্রবাসী ব্যক্তির ছেলে। আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহীর পুঠিয়াতে, আর সেখানে আমরা খেজুরের রস খাবো এবং আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভালো লাগবে, সকলে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসেন, আমরা শীতের সকালটাকে অনুভব করছি, হাঁটছি। কুয়াশা, ঠান্ডা এতটাই মজার, আর চাদর না গায়ে দিলে তো মনে হয় না যে আসলে এটা শীত পড়ছে। আমরা এই মুহূর্তে প্রবাসী জনি ভাইকে জিজ্ঞেস করব। 12 বছরের এক্সপিরিয়েন্স, সে সৌদি আরবে ছিল আর প্রফেশনাল ড্রাইভার। আমার ড্রাইভিং সে দেখছিল এবং প্রশংসা করছিল। জনি ভাই, বিবি মানে কি? বিবি মানে বউ স্যার, হিন্দিতে বিবি মানে বউ না রে পাগলা, এটা হচ্ছে বিবি মানে ব্ল্যাকবেরি। মোবাইল ফোনের জগতে আছি। বউকে অনেক ভালোবাসে জনি ভাই, যার কারণে বিবি মানে সে বউ মনে করছি, কিন্তু আসলে বিবি মানে হচ্ছে ব্ল্যাকবেরি ফোন। মোবাইলের জগতে এসছে, অবশ্যই এখন বিবি মানে জানতে হবে তাকে। কুয়াশার এমন একটা পরিবেশ, এই পরিবেশগুলোর কারণেই কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট হয়। আমরা খুব ধীর গতিতে ছুটে চলেছি, আর এটা হচ্ছে রাজশাহীর একটি বাইপাস রোড, যেটা হচ্ছে রাজশাহী ঢাকা মহাসড়ক। আমরা এই মুহূর্তে কাটাখালী মোড় পার হচ্ছি রাজশাহীর জন্য। আমরা রাজশাহী জুট মিল অতিক্রম করলাম। আজকে আমরা রস খেতে যাচ্ছি। আমাদের সাথে যারা ছাত্ররা আছে সবাই কিন্তু জানে না যে আসলে আমরা রস খেতে যাচ্ছি কার কাছে। আমার প্রাক্তন ছাত্র আছে রইসুদ্দিনদের নিজস্ব খেজুরের গাছ আছে অনেকগুলা, আর তার ওখানেই যাচ্ছি আমরা রস খেতে। গত বছর আমি গিয়েছিলাম, ভিডিও পোস্ট করতে পারি নাই, তবে
ফেসবুকে পিকচার পোস্ট করেছিলাম। আজকে আমরা জেনে নিই যে আমাদের মধ্যে যারা আছে রস খাওয়ার ক্ষেত্রে কাদের মানে কার মনের অবস্থা কি, কে কয় গ্লাস রস খেতে চায় এই বিষয়টা আমরা জেনে নিই। অবশ্যই মনে মনে তো একটা নিয়ত আছেই কারণ। আমির হামজা, কয় গ্লাস রস খাবা? পেট চুক্তি যত খাইতে পারি। পেট চুক্তি? আচ্ছা। আর জীবন? আমি ছোটবেলায় খাইছিলাম। ছোটবেলায়? তুমি তো এখনো ছোট। যে স্যার এখনো ছোট, ঠিক আছে। তাহলে আমি ছোট থাকতে আমাদের এখানে অনেকগুলো গাছ ছিল, এখন আর ওই গাছগুলো আর নাই। এই কারণে খাওয়া পড়ে না। তাই অনেক ভালো লাগছে খাওয়া পড়ে। কয় গ্লাস খাবা? পানি কয় গ্লাস খেতে পারো? পানি বেশি পানি। খেজুরের রস যখন ছোটবেলা থেকে খাইতাম, ঠিক আছে, হুম। হাড়ি ভাঙা ঢিলে মানে হাড়ি ভাঙা উপরের দিকে হাক করে খাইতাম, সেটা মজা লাগতো খুব। ও আচ্ছা, সেটাকে চুরি করে? তাহলে আমির হামজা ইনিশিয়ালি চোর একটা, রস চুরি করে খাইছে। জনি ভাই কয় গ্লাস? এখানে আমরা আমাদের খাদক লিখন ভাইকে খুব মিস করছি আর কি। লিখন ভাইকে পরোটা খেতে নিয়ে আসছিলাম আমরা, মানে ব্যক্তিগতভাবে আমি আর কি, যারা খাইতে পছন্দ করে তাদের আমার ভালো লাগে খাওয়াতে। আর লিখনকে খাওয়াতে নিয়ে আসে গত রাত্রের আগের রাত্রে। সে 15টা মাত্র পরোটা খেয়েছে, বট পরোটা আর কি। 15টা পরোটা খেয়ে সে স্টপ হয়ে গেছিল। তো আমি মর্মাহত যে মাত্র 15টা পরোটা খাইছে, আরও কয়েকটা সংখ্যায় বেশি হলে ভালো হতো। তো লিখন সেই মুহূর্তে বলতেছে যে স্যার আর খাবো না, আর খেলে বাসায় যেয়ে ভাত খেতে পারবো না। তার বক্তব্যটা এরকম ছিল। তো যাই হোক, আজকে আরও একজন আছে, আমার হিসাবটা এরকম যে 2 গ্লাসে মনে হয় আমি স্টপ হয়ে যাব। ইলিয়াস ভাইয়ের কি অবস্থা? ওই পেট চুক্তি। তাহলে এখানে পেট চুক্তি প্লেয়ার আছে 2 জন, আমির হামজা আর ইলিয়াস ভাই। আজকের আমাদের কর্মসূচির অনুষ্ঠানমালা, খাওয়া দাওয়ার সব কিছু আমরা বিসর্জন দিচ্ছি আমির হামজা আর ইলিয়াস ভাইয়ের জন্য। তারা খেয়ে যতটুকু বাঁচবে তারপর আমরা খাবো। এই মুহূর্তে আমরা একটা সরিষার ক্ষেত দেখতে পাচ্ছি, আর সাথে অন্যান্য ক্ষেত আছে। এদিকে আসলে গ্রামের সৌন্দর্যগুলো অনেক সুন্দর। এই দৃশ্যগুলো দেখার জন্য হয়তো আমরা গ্রামে বারবার ছুটে আসি। একটা বিষয় কি, গ্রামে ঘুরতে খুব ভালো লাগে দিনে, আর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তারপরে মনে হয় সময় আর কাটতে চায় না। যদিও বা এখন সব জায়গায় ইন্টারনেট, আর আমরা ইন্টারনেটের কারণে যে কোনো জায়গায় সময় পার করতে পারি খুব সহজেই। খেজুরের রস খেতে এসেছি, আর রাস্তার 2 পাশে সারি সারি খেজুরের গাছ লাগানো আছে। আর প্রায় গাছেই দেখতে পাচ্ছি আমরা রসের হাঁড়ি ঝুলতেছে। এখন থেকেই আমাদের রসের প্রতি আকৃষ্টতা আরও বেড়ে গেল। আসো। এই মুহূর্তে আমরা গ্রামে উপস্থিত, আর গ্রামে অলরেডি আমরা মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি। এখানে 4 সাইডে শুধু খেজুর গাছ, আর খেজুরের রস যে আসলে অমৃত এটা আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে যাদের মাধ্যমে খেজুরের রসগুলো আমরা পেয়ে থাকি, আর তাদের হাত দিয়েই খেজুরের রস কখনো রস হিসেবে মানুষের মুখে ওঠে, কখনো হচ্ছে গুড় হিসেবে। আর যে মানুষদের কঠিন পরিশ্রমের মাধ্যমে এই খাবারগুলো আমরা পাই, আমার পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, উনি এই মুহূর্তে রস নামাতে যাচ্ছে। এখান থেকে অনেক দূর, প্রায় হাফ কিলো মাঠের মধ্যে যেতে হবে। আর এই 7 সকালে উঠে এই শীতের দিনে ঠান্ডার মধ্যে কুয়াশা, এদিকে হাঁটা যায় না স্বাভাবিকভাবে, এতটাই ঠান্ডা। তারপরও এই কষ্টসাধ্য কাজগুলো করে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষার্থে। আপনার নাম? নাম মোহাম্মদ ভোলা মুদ্ধা। ভোলা ভোলা মৃধা। ভোলা মৃধা। আর
উনি রস নামাতে যাচ্ছে। আপনি কিভাবে রস নামান? এই গাছে উঠে, গাছে পাউট করা আছে, পাউটে উঠে নামাবো। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কতদিন থেকে কাজ করছেন? এটা তাও 20 বছর হলে। 20 বছর থেকে এই পেশায় নিয়োজিত। আপনার রস লাগানোর কাজটা কতদিন চলে শীতের সময়? এটা চলে 6 মাস। এই মাস থেকে গাছ ধরেছে, কাতি মাস, অগ্রহায়ণ মাস, পৌষ, মাঘ, ফাল্গুন, মাঘ ফাল্গুন পর্যন্ত চলবে আর কি। আচ্ছা আচ্ছা, প্রায় 5-6 মাস জি। সময়, 5-6 মাস সময় এই কাজের সঙ্গে নিয়োজিত থাকবে। জি। এরপর আপনি আর কি করেন অন্য সময়ে? এই কৃষি কাজ করে, নিজের শস্যপত্তি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফসল করি। আচ্ছা আমাদেরকে একটু জানাবেন যে একটা গাছ থেকে কতটুকু পরিমাণ আপনার রস নামে? একটা গাছের থেকে 1 করোল, কত গাছে 1 করোল হয়, কত গাছে হাফ করোল হয়। কুড়ুল বলতে যে হাঁড়িটা? যে হাঁড়িটা, আচ্ছা, এক হাঁড়িতে মানে এক মোটামুটি হাঁড়িতে, বড় হাঁড়ি হলে 1 কেজি গুড় নামবে এক হাঁড়িতে। এক হাঁড়িতে 1 কেজি? 1 কেজি। তারপরে গাছ প্রতি আমরা অ্যাভারেজে ভালো গাছের স্বাস্থ্য ভালো হলে, স্বাস্থ্য ভালো হলে 1 কেজি 3 পোয়া এরকম গুড় নামবে। গুড় নামবে প্রত্যেকটা গাছ থেকে। আসলে এটা মানে সবচাইতে কষ্টকর বিষয়টা হচ্ছে যে প্রতিদিন গাছে এই রস লাগানো। প্রতিদিন লাগায়, আবার ধরেন পালি পরে 3 দিন বাদ দিয়ে আবার লাইন লাগে, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 দিন রেখে দেওয়ার পরে গাছটা শুকা যাবে তখন, আচ্ছা। পরে আবার 3 দিন পর আবার লাগাবো। তার মানে আপনি আজকে গাছটাকে চাঁচলেন, জি। চাষার পরে রস নামবে কয়দিন? আজকে আইসি চাষলে আইসি পড়বে, কালকে আবার আজ আইসি নামাচ্ছি, আবার বিকাল দুপুরবেলা আবার লাগাবো। ও আচ্ছা 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 আচ্ছা, তারপর রস নামায় না, পরে আবার দুপুরে আবার লাগাবো, আবার কালকে সকালবেলা নামাবো। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনি রস নামাবেন, দুপুরে আবার লাগাবেন আরেকবার, আবার লাগাবো। আবার গাটা চেঁচে দিবেন, হ্যাঁ, হ্যাঁ। চেঁচে দেওয়ার পরে আবার সকালে রস আবার নামাবেন। সকালে নামাবো। এভাবে কয়দিন চলবে? এভাবে 7-8 দিন লাগানোর পর আবার 3 দিন পালি রাখবো। ও 3 দিন ওকে রেস্ট দিতে হবে। জি। আচ্ছা, যাই হোক, আমরা শুনে নিলাম যে আমাদের কিভাবে কোন সিস্টেমে রস নামাতে হয়, আর যদি সুযোগ হয়ে ওঠে কখনো তাহলে দেখাবো যে আসলে এই গাছ থেকে কিভাবে গাছ রস সংরক্ষণের ব্যবস্থাপনাগুলো হয়, প্রক্রিয়াগুলো হয়, সে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে ওনার কাজের দেরি হয়ে যাচ্ছে, আমরা ছেড়ে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রস খাওয়ার পালা। আমরা মোটামুটি গ্রাম বাংলার ঐতিহ্য এবং সৌন্দর্য, সকালের সৌন্দর্য সব কিছুই অনুভব করেছি। এখন রস না খাওয়া পর্যন্ত আমাদের মানসিক প্রশান্তি আসছে না, যদিও বা খুব ঠান্ডা। এটার সঙ্গে আমি মোটামুটি অভ্যস্ত, কিন্তু এখানে জীবন মজুমদার তো অবস্থা টাইট, আর আমির হামজা তো একেবারে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে শীতের মধ্যে। ছোট একটা গাছ পেয়েছি যেটার সঙ্গে আপনাদের পরিচয় ঘটাবো, কারণ বড় গাছে উঠতে পারবো না, আমার স্বাস্থ্য ভালো আপনারা জানেন। আর এখানে দেখতে পাচ্ছি হাঁড়ি, খুব কাছ থেকে দেখাবো প্রসেসিংটা কীরকম। আমরা দেখতে পাচ্ছি যে খেজুরের গাছের উপর প্রান্তে একেবারে খাঁচে 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 ওর শরীরটা কাটা, এবং মাঝখান দিয়ে একটা সুন্দরভাবে লেক তৈরি করা। আর এখান থেকে মূল অংশটা হচ্ছে এটা, এখান থেকে রসটা কিন্তু আস্তে আস্তে ফোটায় ফোটায় কিন্তু এই হাঁড়িতে নেমে আসে। আর এটা যখন 7 দিন একাধারে ওই প্রতিদিন ওকে চাচা হয় দুপুরের পরে, এর গাটাকে কিছুটা কিছুটা করে চেঁচে দেয়, আর তারপরে রস চলতে থাকে সারা রাত ধরে। সকালে রস সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে আবার দুপুরবেলায় আবার এটাকে চেঁচে দেওয়া হয়। এই প্রসেসিংয়ের মাধ্যমে রস সংগ্রহ করা হয়। 7 দিন রস সংগ্রহ করার পরে 3 দিন এটাকে রেস্ট দেওয়া হয়, 3 দিন পরে আবার শুরু করা হয়। এভাবেই চলতে থাকে। যেমন প্রাথমিকভাবে শুরু হয়েছিল নিচের দিকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুরু হয়েছিল, এবং এটা গত বছরের, আর এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। এর পরবর্তী যখন আসবে, গাছটা বড় হবে, সামনের বছর হয়তো আর একটু উপরে চলে যাবে ওর রস সংগ্রহের স্থানটি। এভাবেই কিন্তু আস্তে আস্তে রস সংগ্রহের প্রসেসটা এগিয়ে যাচ্ছে। একটা গাছ বছরের পর বছর ধরে এই রসগুলো দিয়ে যাচ্ছে মানুষের কল্যাণে। আল্লাহর অপূর্ব সৃষ্টির রহস্য আসলে বোঝা বড় দায়। আমরা শুকরিয়া আদায় করতেই বারবার ভুলে যাই, কিন্তু এটা খুবই আশ্চর্যজনক যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় যে মানুষের রিজিক আর মানুষের কল্যাণে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, এগুলো দেখলে আমরা বুঝতে পারি।
ওইখানে যে আমের গাছ ডাবের গাছ টাছ আছে ওগুলো আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আর খেজুরের রস এখানে জাল দিচ্ছে, আর এই গুড় প্রসেসিংয়ের যে কার্যক্রমটা, এই কার্যক্রমটা চলছে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন। আর এই প্রসেসিংটা আসলে অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ বিষয়। যতটুকু জানলাম সকাল প্রায় 7টার সময় চুলা জ্বালানো হয়েছে, আর এটা প্রায় 11:30 12টা পর্যন্ত জ্বলতেই থাকবে। আর যে রসটা এখানে দেওয়া হয়েছে, রসটা পুড়তে পুড়তে গুড়ের আকার ধারণ করবে। আর এই প্রসেসিংটা প্রায় 4.5 ঘন্টা ধরে চলতে থাকবে। অনেক কষ্টের পরে কিন্তু একটি রেজাল্ট, একটি ফলাফল। আর আমরা বাজার থেকে গুড় কিনে খাই বর্তমানে 70 টাকা 80 টাকা। অনেক কষ্টের পরে 1 কেজি গুড় তৈরি হয়। বন্ধুরা, যার দাওয়াতে আমরা এখানে উপস্থিত, আমার এই ছাত্র, আপনাদের সঙ্গে একাধিকবার পরিচয় ঘটিয়েছি, রইস উদ্দিন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে। রইস উদ্দিনের স্বাস্থ্য একটু ভালো হয়েছে, বিকজ সে বিয়ে করেছে ইতিমধ্যে। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে খাওয়া খাইয়ের ব্যাপারটা তো আছেই, সব মিলিয়ে ছেলের স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। রইস, কেমন লাগছে তোমার? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রস খাওয়ার দাওয়াত দাও সবাইকে। আসেন, সবাই রস খেতে আসেন, বাংলাদেশের যত বন্ধুরা আছেন জিএসএম এর সবাই আসেন রস খাইতে। রইসের মনটা অনেক উদার। রইস না, রইস ফ্যামিলিরই মন উদার। এখানে আসলে মনে হয় না যে আমি অন্য কোথাও আসছি, মনে হয় যে আমার নিজের বাড়িতে আমি ফিরে আসছি। আর খুব ভালো লাগে গ্রাম অঞ্চলগুলো ঘুরে বেড়াতে, যখন গ্রামের মানুষগুলো মাটি মা ও মাটির মানুষ মনে হয় তাদেরকে। রইস ব্যবসায়িকভাবে অনেকটাই সফল, টেকনিক্যাল কাজের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে রস প্রসেস যিনি করছেন তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে যিনি রসকে গুড় করার ইন টোটাল প্রসেসটা কমপ্লিট করছে, তিনার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম জালাল বাবু। জালাল বাবু, কতদিন থেকে এই কাজের সঙ্গে আপনি জড়িত? মোটামুটি 30 বছর হলে বাপ। 30 বছর থেকে এই বাপ। আমি গাছ লাগাতে পারি না, কিন্তু মানুষে লাগাই দেয়। গাছ লাগাতে পারে না, কিন্তু উনি গুড় প্রসেস করতে পারে। হ্যাঁ বাপ, পারি। আর এই কাজ করতে ভালো লাগে আপনার? হ্যাঁ বাপ, এই কাজ করতেই হবে। দেখ, আলহামদুলিল্লাহ, যাদের অনেক কষ্টের পরে আমরা খেজুরের গুড়গুলো পেয়ে থাকি শহরের হাতের নাগালে, আর সেই মানুষগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করানোর চেষ্টা করলাম। এদের জন্য সবসময় মন থেকে দোয়া। আমি আশঙ্কা করি সবসময়ের জন্য যে গ্রাম বাংলার যেসব ঐতিহ্য আছে এগুলো হয়তো কখনো হারিয়ে যাবে। আর আমাদের এই প্রত্যাশা গ্রাম বাংলার মাটির মানুষগুলো যেন মাটির সঙ্গে মিলে থাকে, আর এই প্রয়াসগুলো চলতেই থাকে আজীবন। আর তাদের বদৌলতে আমরা শহরে বসে হাতের নাগালে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত খাদ্যগুলো। এই মুহূর্তে আমরা রইসের বাসাতে আছি। মোবাইল ফোন এত সকালে বাজছে। এই মুহূর্তে আমরা রইসের বাসায় আছি, আর আমরা এসেছিলাম রস খেতে। বারবার বলেছিলাম যে আমাদের জন্য কোনো ধরনের আয়োজন করা যাবে না, শুধুমাত্র রস খেয়ে ফিরে আসব। এবং শর্ত ছিল যে আমরা রস খেতে চাই মাঠে, একেবারে যেখানে রস গাছ থেকে নামে সেই জায়গাতেই স্পটে আমরা রস খেয়ে ফিরতে চেয়েছিলাম, কিন্তু রইস সেটা করে নাই। সবসময়ের জন্য সে আইন ভঙ্গ করে। আজকে দেখতে পাচ্ছেন সামনে অনেক নাস্তা, মানে আমরা খেতে এসেছি রস আর আমাদেরকে খাওয়াবে অন্য কিছু, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, সবসময় ছাত্র এবং মানুষের ভালোবাসায় ভেসে চলি সব জায়গাতে। শুকরিয়া আদায় করি আল্লাহ সম্মান, ইজ্জত, ভালোবাসা সব কিছু দিয়েছে পৃথিবীতে, আর সবসময় এই শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। আর এই মুহূর্তে রস খাওয়ার দৃশ্যগুলো আপনাদের সামনে কিছু কিছু করে তুলে ধরবো। আর আফসোসের কিছু নাই, রস খাওয়ার দাওয়াত তো দিয়েছে রয়েছে, তাই না? হ্যাঁ, অবশ্যই সবাই চলে আসবেন আমাদের বাসাতে। শীতের সময় আসলে রস গুড় 6 মাস সময় থাকে, এই সময়ের মধ্যে কেউ আসলে ইনশাল্লাহ আবারও দাওয়াত থাকবে সবার। গত ব্যাচের ছাত্র সহ সকল ছাত্রকে খুব মিস করছি জাফর ইকবালকে, মিস করছি রিপন, আর মিস করছি সবাইকে, জোবায়ের, লিখন। নাম বলতে লাগলে তো 30টা নাম বলতে হবে।
সবাইকে খুব মিস করছি। আর আসলে বলার ভাষা নেই যে আল্লাহ গাছ থেকে যে রসটা নেমে আসে সেটার সাহায্যে এতটা সুন্দর, সবসময় শুকরিয়া আদায় করি। অনেক মিষ্টি আর অনেক মিষ্টি না, ধন্যবাদ নয়, ভালোবাসা সবসময় যাদের মাধ্যমে আমরা এত কিছু পাচ্ছি, এটা আসলে শুকরিয়া আদায় করার যোগ্য। আমির হামজা বলছে রস মেরে নিয়ে আগে, যাই হোক ল্যাঙ্গুয়েজটা ভিন্ন, আমরা দেখি আমির হামজা রস খাবে কিভাবে, এটা দেখি। নাও স্যার ডাইরেক্ট মারুন আগে এক গ্লাস। ডাইরেক্ট খাবা, দেখি কি অবস্থা। আস্তে আস্তে আস্তে, সুবহানাল্লাহ। তুমি তো ইজ্জত মারবা। আছে তো আরো, তুমি এত তাড়াহুড়া করছো কেন? শেষ? এটা মনে হয় স্যার ইয়ে করে বসাই দিই এখানে, ওদিকে বসাই দিলে 3 গ্লাস 4 গ্লাস 3টা। ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, মানে এভাবে মুড়ি খেতে হয় না তো। আচ্ছা যাই হোক, আসল সিস্টেমটা দেখাই আমরা। এটা হচ্ছে রসের গ্লাস আর এটা হবে মুড়ি, ঠিক আছে? এরপরে খেতে হবে কিছুটা মুড়ি কিছুটা রস, কিছুটা মুড়ি কিছুটা রস। এই যে এখনই রওনা দেব। কি খাচ্ছেন আপনি এভাবে? রস পিঠা স্যার, আমাদের এজন্য রস পড়ছে। খাওয়া দেখে মনে হচ্ছে যে এই রসটা জীবনে খাননি। জীবনে খাই নাই, এর জন্য স্যার খাইতেছি, বাস্তবে খাই নাই। জনি ভাইয়ের কি অবস্থা? আমি স্যার 1 গ্লাস মারছি আর এক পারতেছি না। এক গ্লাস মারছেন, খাননি? না, ওই যে এর মতো বলতে হবে, এক পেটি। খাওয়ার আইটেমের মধ্যে কি ছিল? মুড়ি, চানাচুর, কমলা, বিস্কুট, কেক, কলা, পিঠা, জিলাপি, আপেল, কেক, এটা আর একটা পিঠা। পেট তো একটাই, আর পেটে কতটুকু সহ্য হয়? 2 গ্লাস খেয়েছি, 1 গ্লাস এখনো হাতে আছে, হয়তো এটা শেষ হবে। জীবন কয় গ্লাস খেলা? স্যার 2 গ্লাস স্যার। 2 গ্লাস? জি স্যার। আরেক গ্লাস খাও। না স্যার না। বসে 4 গ্লাস না। রস খাওয়া প্রোগ্রাম শেষ, আর আমাদের প্রোগ্রামটা এখানে ইতি টানবো। তার আগেই আপনাদের সাথে আবারও সাক্ষাৎ করালাম আমার ছাত্র, বানেশ্বরের ছাত্র মামুন, রাজশাহী বানেশ্বর বাজারে তার দোকান। আর আসার পথেই ভাবলাম যে মামুনের সাথে একটু দেখা করে নিই, প্রতিমধ্যে যেহেতু তার দোকান। মামুনের দোকানে আসলাম, এখানে চায়ের পর্ব হলো, সকলে আমরা আছি এখানে। মামুনের দোকানটা এক পলক দেখে নেওয়া যাক। অনেক বড় একটি প্লেস করেছে সে সার্ভিসিংয়ের। মামুন ছিল ব্যবসায়ী হিসেবে আগে এই জগতে, ভিডিও প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, আর এখন সে মোবাইল সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের কাজ করছে। সফটওয়্যারের কিছু অ্যাক্টিভিটিস ছিল, এখন পরিপূর্ণভাবে মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে সংযুক্ত হয়েছে। তার ভিডিও প্রোগ্রামিংয়ের ব্যবসা আছে, এটা অন্য একটি দোকানে আমরা আছি, পাশাপাশি 2টা প্লেস তার। মামুন এখন কাজ করতে কেমন লাগে? স্যার এখন অনেক ভালো লাগে আগের চাইতে। স্যার সফটওয়্যার হার্ডওয়্যার 2টা কাজে এখন খুব ভালো পারি। আর স্যার যখন কাজের সফলতা অর্জন করি স্যার, তখন আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। আমরা সকলে মামুনের জন্য দোয়া করবো, আর আমাদের খেজুরের রস খাওয়ার প্রোগ্রাম এখানে ইতি টানছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।